নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জুয়েলার্স। ডু কমপ্লিট ইউর টাস্ক। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অষ্টম শ্রেণীর লেসন 10 অর্থাৎ 10 নম্বর অধ্যায় টেলস অফ চাইল্ডহুড, যেটা লিখেছেন রোয়াল্ড ড্যাল, সেইটি সম্পর্কে জানব। প্রথমে আমরা লেখক সম্পর্কে জেনে নেব। রোয়াল্ড ড্যাল 1916-1990 was a British novelist, short story writer, poet, fighter pilot and screenwriter। অর্থাৎ রোয়াল্ড ড্যাল যিনি ছিলেন 1916 সাল থেকে 1990 সাল পর্যন্ত ওনার জীবনকাল ছিল এবং তিনি একজন ব্রিটিশ ঔপন্যাসিক ছিলেন, শর্ট স্টোরি রাইটার অর্থাৎ ছোট গল্পের লেখক ছিলেন, পোয়েট অর্থাৎ কবি ছিলেন, ফাইটার পাইলট অর্থাৎ বিমানের যোদ্ধা ছিলেন, অ্যান্ড স্ক্রিন রাইটার এবং স্ক্রিন রাইটারও ছিলেন। ড্যাল রোজ to prominence in the 1940s with works for both children and adults and become one of the world's best-selling authors। বলছে ড্যাল রোজ টু প্রমিনেন্স অর্থাৎ ড্যাল তিনি উঠে আসেন বা তাকে তার উত্থান হয় 1940 সালের দিকে, যখন তিনি চিলড্রেনদের জন্য এবং প্রাপ্তবয়স্কদের জন্য অর্থাৎ ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এবং প্রাপ্তবয়স্কদের জন্য লেখা শুরু করেন এবং বিখ্যাত হয়ে যান, ওয়ার্ল্ডস বেস্ট সেলিং অথারে পরিণত হন। হিজ ওয়ার্কস ইনক্লুড জেমস অ্যান্ড দ্য জায়ান্ট ফিচ, চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, ম্যাটিল্ডা, দ্য উইচেস অ্যান্ড George's Marvelous Medicine. The present text is an extract from his autobiography Boy, Tales of Childhood। এখানে আমরা দেখব যে প্রথমে এবার গল্পটা পড়া শুরু করব। এটা আমরা লেখক সম্পর্কে জানলাম। শেষের লাইনটার মানে এই কারণে বললাম না, কারণ শেষের লাইনের যেগুলো রয়েছে তার কাজগুলোর কথা, অর্থাৎ তিনি কি কি লেখা লিখেছেন সেটার কথা বলেছেন। তবে এই যে আমরা গল্পটা পড়বো এটা হচ্ছে একটা অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফির নাম হচ্ছে বয় টেলস অফ চাইল্ডহুড, সেটা থেকে সংস্করণ করে এটা নেওয়া হয়েছে। অটোবায়োগ্রাফি কি কিংবা বায়োগ্রাফি বা কি? বায়োগ্রাফি হচ্ছে একজনের জীবনী যখন অন্য কেউ লিখে থাকেন, একজনের জীবনের সম্পর্কে যখন অন্য কেউ লিখে থাকেন তখন সেটাকে বলা হয় বায়োগ্রাফি। যদি আমরা বলি সুভাষচন্দ্র বোসের কথা, যদি সুভাষচন্দ্র বোসের বিষয়ে সুগত বোস হয়তো লিখেছেন, মানে অন্য কেউ, তখন সেটাকে বলা হবে বায়োগ্রাফি। কিন্তু সুভাষচন্দ্র বসু যখন নিজের সম্পর্কে নিজের একটা জিনিস লিখবেন, নিজের একটা কোনো কিছু লিখবেন, তখন সেটাকে বলা হবে, মানে নিজের জীবনের সম্পর্কে নিজে যখন লিখছেন, সুভাষচন্দ্র বসু যখন সুভাষচন্দ্র বসুর সম্পর্কে লিখছেন, তখন সেটাকে আমরা বলবো অটোবায়োগ্রাফি। অর্থাৎ রয়্যাল ড্যাল এখানে নিজের সম্পর্কে লিখেছেন। আত্মজীবনী হচ্ছে যখন নিজের সম্পর্কে নিজে কেউ লেখেন, তখন সেটাকে বলা হয় আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি। তো এটিও একটা অটোবায়োগ্রাফি, অর্থাৎ রয়্যাল ড্যাল তিনি নিজের সম্পর্কে এই লেখাটা লিখেছেন। এবার আমরা মূল গল্পে প্রবেশ করবার আগে প্রথমে একটু গল্প সম্পর্কে জেনে নিই। গল্পটি হচ্ছে, দেখা যায় যে রয়্যাল ড্যাল তার অত্যন্ত ছোটবেলায় তার দিদি এবং তার বাবাকে হারিয়ে ফেলেন এবং তার মা অত্যন্ত কষ্টের সঙ্গে অন্য একটা জায়গায়, তার যেখানে আগে বসবাস করতেন সেখান থেকে স্থান পরিবর্তন করে অন্য একটা জায়গায় চলে আসেন এবং তারপরে সেখানে কি কি ঘটে, সেখানকার স্কুল লাইফ সবকিছু সম্পর্কে তিনি বর্ণনা শুরু করেন। তো মূল গল্পটা পড়তে পড়তে আমরা সবকিছু জানবো, তাহলে শুরু করা যাক। প্রথমে লেখা রয়েছে যে মাই ফাদার হ্যারল্ড ড্যাল ওয়াজ আ নরওয়েজিয়ান who came from a small town near Oslo called Sarpsborg। বলা হয়েছে যে আমার বাবা হ্যারল্ড ডাল, যিনি নরওয়েবাসী ছিলেন, যিনি এসেছিলেন একটা ছোট্ট শহর থেকে, ওসলোর কাছাকাছি। ওসলোর কাছাকাছি বলতে নিয়ার ওসলো, ওসলো একটা শহরের নাম, কল্ড সার্পসবার্গ। সার্পসবার্গ বলে একটা জায়গা রয়েছে সেখান থেকে। হিজ ওয়ান ফাদার, মাই গ্র্যান্ডফাদার, ওয়াজ আ ফেয়ারলি prosperous merchant who owned a store in Sarpsborg and traded in just about everything from cheese to chickenware। এখানে কি বলা হয়েছে যে হিজ ওয়ান ফাদার, তার নিজের বাবা, মাই গ্র্যান্ডফাদার, আমার ঠাকুরদা, অর্থাৎ ওনার বাবা আমার ঠাকুরদাই হবেন, মানে যেহেতু লেখকের বাবার বাবা ওনার ঠাকুরদাই হবেন। ওয়াজ ফেয়ারলি প্রসপারাস মার্চেন্ট, অত্যন্ত সমৃদ্ধশালী নিরপেক্ষ ব্যবসায়ী ছিলেন। ফেয়ারলি হচ্ছে নিরপেক্ষ, প্রসপারাস মানে হচ্ছে সমৃদ্ধশালী এবং মার্চেন্ট মানে হচ্ছে ব্যবসায়ী। হু ওয়ান্ট আ স্টোর ইন সার্পসবার্গ অ্যান্ড ট্রেডেড ইন জাস্ট অ্যাবাউট এভরিথিং ফ্রম চিজ টু চিকেনওয়্যার। অর্থাৎ হু ওয়ান্ট, যার একটা নিজস্ব স্টোর ছিল, একটা দোকান ছিল ইন সার্পসবার্গে, অ্যান্ড ট্রেডেড তিনি ব্যবসা করতেন, ইন জাস্ট অ্যাবাউট এভরিথিং সব কিছুর, ফ্রম চিজ টু চিকেনওয়্যার মানে চিজ থেকে শুরু করে মানে মাংস পর্যন্ত, মাখন থেকে মাংস পর্যন্ত সব কিছু তিনি বিক্রয় করতেন ওখানে। My father had lost an arm when he was 14 but had become a successful shipbroker।
মাই ফাদার আমার বাবা হ্যাড লস্ট হারিয়ে ফেলেছিলেন অ্যান আর্ম একটি হাত হোয়েন হি ওয়াজ 14 যখন তার 14 বছর বয়স ছিল। যখন তার 14 বছর বয়স তিনি তার একটি হাত হারিয়ে ফেলেন বা একটি হাত কোনো একটা অ্যাক্সিডেন্টে কাটা পড়ে বা নষ্ট হয়ে যায়। বাট হ্যাড বিকাম আ সাকসেসফুল শিপ ব্রোকার, কিন্তু তিনি পরিণত হন একজন সফল জাহাজের দালাল হিসেবে। সাকসেসফুল মানে সফল, শিপ ব্রোকার হচ্ছে জাহাজের দালাল। A shipbroker is a person who supplies the ship with everything it needs when it comes into port. বলা হয়েছে a shipbroker is a person, একজন জাহাজের দালাল হলেন সেই ব্যক্তি, who supplies যিনি যোগান দেন, the ship জাহাজকে, with everything সবকিছু দিয়ে, it needs এটার প্রয়োজনীয়তা যখন হয়, when it comes into port যখন এটা বন্দরে আসে, যখন জাহাজ বন্দরে আসে এবং তার যা যা প্রয়োজন হয় সেগুলো যিনি যোগান দিয়ে থাকেন তাকে বলা হয় shipbroker. ফুয়েল অ্যান্ড ফুড, এবার সেই জিনিসগুলো কি কি যেগুলো প্রয়োজন হয়, ফুয়েল অ্যান্ড ফুড, রোপস অ্যান্ড পেইন্ট, সোপস অ্যান্ড টাওয়েলস, হ্যামার্স অ্যান্ড নেইলস অ্যান্ড থাউজেন্ডস অফ আদার লিটল থিংস বা আদার লিটল আইটেমস। মানে হচ্ছে ফুয়েল অ্যান্ড ফুড অর্থাৎ জ্বালানি এবং খাবার, রোপস অ্যান্ড পেইন্ট, রোপস মানে দড়ি, পেইন্ট মানে হচ্ছে বিভিন্ন রকম চিত্র হতে পারে, সোপ মানে সাবান, টাওয়েলস মানে হচ্ছে তোয়ালে, হ্যামার্স মানে হচ্ছে হাতুড়ি, অ্যান্ড নেইলস মানে হচ্ছে পেরেক, and thousands of other little things এবং অনেক আরো হাজার হাজার ছোট ছোট জিনিস। এরপরে বলছেন যে a ship broker is a kind of enormous shopkeeper for ships and by far the most important item he supplies to them is the fuel on which the ship's engines run. বলছে a ship broker is a kind of enormous shopkeeper, বলছে a ship broker বা একজন জাহাজের যিনি দালাল is a kind of এক ধরনের enormous shopkeeper বিশাল একজন দোকানদার, এনরমাস মানে হচ্ছে বিশাল বা প্রকাণ্ড, শপকিপার হচ্ছে দোকানদার, বিশাল দোকানদার অফ শিপস জাহাজে একজন বিশাল দোকানদার, অ্যান্ড বাই ফার এবং তার চেয়েও বড় কথা দ্য মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ আইটেম, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হি সাপ্লাইজ তিনি যোগান দেন, সেটা কি না টু দেম তাদের কাছে, সেটা কি ইজ দ্য ফুয়েল জ্বালানি, অন হুইচ যেটার কারণে দ্য শিপস ইঞ্জিনস রান জাহাজের ইঞ্জিনটা চলে, জাহাজের যে মেশিনটা থাকে, জাহাজের যে ইঞ্জিন থাকে সেটা হচ্ছে জ্বালানিতে চলে এবং সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে ওই শিপ ব্রোকাররা বা জাহাজের যারা দালালি করেন তারা যোগান দেন। ইন দোজ ডে সেই সমস্ত দিনে অনলি কোল কেবলমাত্র কয়লা, সেই সমস্ত দিনে কেবলমাত্র কয়লা দিয়েই ইঞ্জিন চালানো হতো সেটা বলা হয়েছে। হি সেট আপ আ শিপ ব্রোকিং ফার্ম অ্যাট কার্ডিফ অফ সাউথ ওয়েলস, তিনি ওই জাহাজের দালালি করবার জন্য একটা ফার্ম তৈরি করেন যেটা হচ্ছে কার্ডিফ অফ সাউথ ওয়েলসের কার্ডিফ বলে জায়গাতে। My father met my mother, Sophie Magdalene Hesselberg, during the summer of 1911 and were married soon after. My father met, আমার বাবা দেখা করেছিলেন বা আমার বাবার সঙ্গে দেখা হয়, my mother আমার মায়ের সঙ্গে, আমার বাবার সঙ্গে আমার মায়ের দেখা হয়। আমার মায়ের নাম কি না সোফি ম্যাকডালেনে হেসেলবার্গ, ডিউরিং দ্য সামার গ্রীষ্মের সময় অফ 1911 সালে, অ্যান্ড ওয়ার ম্যারিড এবং তারা বিবাহ করেন সুন আফটার খুব তাড়াতাড়ি তারা বিবাহ সূত্রে বন্ধন করেন বা ম্যারিড করেন। ম্যারিড মানে হচ্ছে বিয়ে করা। এরপরে আমরা চলে যাব 90 পেজে। In 1918, when I was 2, we all moved into an imposing country mansion beside the village of Radier. বলছে 1918 সালে when I was 2 যখন আমার 2 বছর বয়স, we all moved into an imposing country আমরা চলে আসি একটা ইম্পোজিং কান্ট্রিতে। ইম্পোজিং মানে হচ্ছে মনোরম বা অত্যন্ত ইমপ্রেসিভ টু লুক অ্যাট বলতে পারি আমরা। ইম্পোসিভ কান্ট্রি ম্যানশন একটা জায়গা, ম্যানশন মানে প্রাসাদে, বিসাইড দ্য ভিলেজ অফ র্যাডি নামক একটি গ্রাম, সেখানে আমরা চলে আসি। অ্যাবাউট 8 মাইলস নর্থ অফ কার্ডিফ বলে একটা জায়গা রয়েছে, সেখান থেকে প্রায় 8 মাইল উত্তর দিকে, নর্থ মানে উত্তর দিকে, 8 মাইলস অফ কার্ডিফের একদম 8 মাইল উত্তর দিকে। I remember it as a mighty house with turrets on its roof and with majestic lawns and terraces all around it. I remember আমার মনে পড়ে it was a mighty house কথার অর্থ হচ্ছে মাইটি বলতে আমরা বলতে পারি যে মহিমান্বিত হওয়া বা হচ্ছে ভীষণ মহৎ বা ভীষণ ভালো একটা, উইথ টারেটস কথার অর্থ হচ্ছে চূড়া, অন ইটস রুফ এটা ছাদের উপর একটা সুন্দর চূড়া রয়েছে, অ্যান্ড উইথ ম্যাজেস্টিক লন্স, ম্যাজেস্টিক মানে হচ্ছে কি ঐশ্বর্যশালী বা অত্যন্ত জাদুময়, লঞ্চ মানে হচ্ছে বনভূমি বা তৃণভূমি,
মানে সুন্দর তৃণভূমি রয়েছে, অ্যান্ড টেরেসেস, টেরেস মানে হচ্ছে চত্বর, অল অ্যারাউন্ড ইট, এবং চারপাশে বিভিন্ন রকম জায়গা রয়েছে, মানে ঘাস দিয়ে ঘেরা, মাঝখানে একটা বাড়ি, একটা আইডল থাকার জায়গা আমরা বলতে পারি। There were many acres of farm and woodland and a number of cottages for the staff. বলছে there were many acres of farm, সেখানে অনেক একর জায়গা ছিল। acres of farm হচ্ছে একর জায়গা ছিল। একর হচ্ছে একটা জায়গার পরিমাণ, যেটাকে আমরা এক একর সমান 0.405 হেক্টর বলতে পারি, বা 4840 বর্গ গজ এক একরের সমান। এবার উডল্যান্ড মানে হচ্ছে বনভূমি, প্রায় অনেক একরের আমাদের কাছে বনভূমি ছিল, অ্যান্ড দ্য নাম্বার অফ কটেজেস, এবং অনেক ছোট ছোট কটেজ ছিল। কটেজ বলতে থাকার জায়গা আর কি, তাঁবু বা হচ্ছে কুঁড়ে ঘর টাইপের আমরা বলতে পারি। ফর দ্য স্টাফের জন্য, যারা কাজ করতেন বা স্টাফ ছিলেন তাদের জন্য কিছু ছোট ছোট কটেজ করা ছিল। ভেরি সুন, খুব তাড়াতাড়ি, দ্য মিডোজ ওয়ার ফুল অফ মিল্কিং কাউজ অ্যান্ড দ্য স্টাইস ওয়ার ফুল অফ পিগস অ্যান্ড দ্য চিকেন রান ওয়াজ ফুল অফ চিকেন্স। বলছে দ্য মিডোজ ওয়ার, মিডোজ বলতে যেখানে হচ্ছে গবাদি পশু রাখা হয় বা তৃণভূমি, সেটাকে বলবো আমরা মিডোজ। মিডোজ কি হয়? ফুল অফ মিল্কিং কাউজ, যে সমস্ত দুধ দেওয়া গরু থাকে তাদের দ্বারা ভর্তি হয়ে যায়, বা সেখানে প্রচুর গরু হয়ে যায়, গরুর দেখা দেয় আর কি, মানে গরুতে ভর্তি হয়ে যায়। অ্যান্ড স্টাইস ওয়ার ফুল অফ পিগস, এবং স্টাইস বলতে আমরা বলতে পারি শূকরের খোঁয়ার, যেখানে শূকর থাকে সেগুলো শূকরে পরিপূর্ণ হয়ে যায়। অ্যান্ড দ্য চিকেন রান ওয়াজ ফুল অফ চিকেন্স, এবং মুরগি রাখার যে জায়গা সেখানে মুরগিতে ভর্তি হয়ে যায়। অর্থাৎ গরু, শূকর কিংবা মুরগির ওনাদের কোনো অভাব ছিল না, তারা সব মানে একদম সম্পূর্ণ করে ফেলেছিল। দেয়ার ওয়ার সেভারেল হর্সেস ফর পুলিং দ্য প্লাউস অ্যান্ড দ্য hay wagons, and there was a plowman and a cowman and a couple of gardeners and all manners of servants in the house itself. এবার বলা হয়েছে যে there are several horses, সেখানে অনেক ঘোড়া ছিল, for pulling the plows, লাঙল টানার জন্য, প্লাউস বা লাঙল টানার জন্য অনেক ঘোড়া রাখা ছিল। তারপরে কি, and the hay wagons, hay wagons বলতে আমরা খড়ের গাড়ি বলতে পারি, আমরা খড়ের গাড়ি ছিল বা যেগুলোতে খড় বয়ে নিয়ে যাওয়া হতো। অ্যান্ড দেয়ার ওয়াজ আ প্লাউম্যান, সেখানে একজন প্লাউম্যান ছিলেন। প্লাউম্যান মানে কি না, চাষা বা কৃষক ছিলেন। তারপরে কে ছিল? অ্যান্ড আ কাউম্যান, এবং একজন কাউম্যান ছিলেন। কাউম্যান মানে কি, যিনি ওই গবাদি পশুর দেখাশোনা করেন বা দোহাল বলতে পারি আমরা, সেই কাউম্যান ছিল একজন। অ্যান্ড আ কাপল অফ গার্ডেনার্স, এবং অনেক গার্ডেনার ছিলেন, মালি ছিলেন। অ্যান্ড অল ম্যানার অফ সার্ভেন্টস, এবং অন্যান্য আরো চাকর বাকররা ছিলেন। ইন দ্য হাউস ইটসেলফ, ওই বাড়িতে বিভিন্ন রকমের মানুষ বসবাস করতেন, যারা কর্মচারী ছিলেন আমরা বলতে পারি। এরপর আমরা চলে যাব 92 পেজে। In 1920, when I was still only 3, my mother's eldest child, my one sister, Astrid, died from appendicitis. বলছে 1920 সালে, when I was still only 3, কেবল আমার যখন বয়স কেবলমাত্র 3 বছর, my mother's eldest child, আমার মায়ের সবচেয়ে বড় সন্তান বা আমার সবচেয়ে বড়, মাই ওয়ান সিস্টার আস্ট্রি, আমার যে দিদি ছিলেন আস্ট্রি, তিনি ডায়েট মারা গিয়েছিলেন ফ্রম অ্যাপেন্ডিসাইট হওয়ার কারণে তিনি মারা যান। সি ওয়াজ 7 years old when she died, তিনি ছিলেন 7 বছর বয়সের যখন তিনি মারা যান। সি ওয়াজ 7 years old, 7 বছর বয়সের, when যখন she died, যখন তিনি মারা যান। তখন লেখকের বয়স কত ছিল না, 3 বছর, অর্থাৎ 4 বছরের কিন্তু গ্যাপ ছিল, 4 বছরের বড় ছিলেন। অ্যাস্ট্রি ওয়াজ ফার অ্যান্ড অ্যাওয়ে মাই ফাদার্স ফেভারিট, বলছে অ্যাস্ট্রি ছিল আমার বাবার ভীষণ প্রিয় বলতে অনেকটাই প্রিয় আর কি। ফার অ্যান্ড অ্যাওয়ে বলতে এখানে বোঝানো হয়েছে যে অনেকটাই, মানে যদি প্রিয়র থেকেও আরো কিছু বেশি থাকে সেরকম একটা ব্যাপার আমার বাবার কাছে। হি অ্যাডোর্ড হার beyond measures, and her sudden death left him literally speechless for days afterwards. বলছে হি অ্যাডোর্ড হার, তিনি অ্যাডোর করতেন বা লাভড ভেরি মাচ, তিনি অত্যন্ত ভালোবাসতেন তাকে। বিয়ন্ড মেজার, যেটাকে মেজার করা যায় না, মাপা যায় না, মানে যেটা তিনি এতটাই ভালোবাসতেন যেটাকে কোনো কিছু দিয়ে মাপা যাবে না, এত পরিমাণে ভালোবাসতেন তিনি আমার দিদিকে। অ্যান্ড হার সাডেন ডেথ, এবং তার হঠাৎ মৃত্যু,
লেফট হিম লিটারালি স্পিচলেস, তাকে বাকরুদ্ধ করে ফেলেছিল, মানে তাকে স্পিচলেস করে তুলেছিল। ফর ডেজ আফটারওয়ার্ডস, তার পরের দিকে, আফটারওয়ার্ডস মানে পরের দিকে, তার মৃত্যুর পরবর্তী দিনগুলোতে আমার বাবা একদম বাকরুদ্ধ হয়ে পড়েন, বা কোনো কথা বলতে পারছিলেন না, তিনি কথা হারিয়ে ফেলেছিলেন এই শোকে, যেহেতু তিনি তাকে অত্যন্ত ভালোবাসতেন। হি ওয়াজ সো overwhelmed with grief that when he himself went down with pneumonia a month or so afterwards, he did not much care whether he lived or died. বলছে he was so overwhelmed. overwhelmed কথাটার অর্থ হলো আচ্ছন্ন হয়ে পড়া, বা অত্যন্ত ভেঙে পড়া, উইথ গ্রিফ যন্ত্রণায়, তিনি যন্ত্রণায় অত্যন্ত ভেঙে পড়েছিলেন, দ্যাট যে তিনি এতটাই যন্ত্রণায় ভেঙে পড়েছিলেন যে when he himself went down with pneumonia, যখন তার নিউমোনিয়া রোগ হয়, a month or so afterwards, তার এক মাস কিংবা তার কাছাকাছি সময়ে, he did not much care, তিনি অতটা কেয়ার করেননি বা তিনি অতটা দেখাননি, whether he মানে অতটা আগ্রহ দেখাননি whether he lived or died, তিনি বাঁচবেন কি মারা যাবেন। অর্থাৎ এটার মানে এটাই দাঁড়ায় যে যখন সেই মৃত্যুর, আমার দিদির মৃত্যুর এক মাস কিংবা তার কাছাকাছি সময়ের পরে তিনি যখন নিউমোনিয়াতে আক্রান্ত হন, সেই সময় তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যন্ত্রণায় যে তিনি মানে আমার দিদির মৃত্যুর যন্ত্রণায় এতটাই ভেঙে পড়েছিলেন যে তার মনে হচ্ছিল না যে তিনি মারা গেলে কি কিংবা জীবিত থাকলে কি, মানে মৃত্যু কিংবা জীবন সবটাই এক হয়ে গিয়েছিল, মানে বাঁচা মরা এক সমান হয়ে গিয়েছিল, তিনি বাঁচতে চাইছিলেন না আর কি বলা হয়েছে। If they had penicillin in those days, neither appendicitis nor pneumonia would have been so much of a threat. বলছে if they had penicillin in those days, সেই সময় যদি পেনিসিলিন পাওয়া যেত, অর্থাৎ সে সময় কিন্তু পেনিসিলিন আবিষ্কার হয়নি। neither appendicitis, বলছে না অ্যাপেন্ডিসাইট nor pneumonia, কিংবা নিউমোনিয়া would have been so much of a threat, এতটা ভয় দেখাতে পারত না বা এতটা বিপদগামী হয়তো হতো না। But with no penicillin or any other magical antibiotic cures pneumonia in particular was a very dangerous disease indeed. বলছে বাট উইথ নো পেনিসিলিন, কিন্তু কোনো রকম পেনিসিলিন ছাড়া, or any other magical antibiotics, কিংবা কোনো জাদুমন্ত্রের মতো কোনো অ্যান্টিবায়োটিক ছাড়া, কিওরস নিউমোনিয়া, যেটা নিউমোনিয়াকে কিওর করে, পার্টিকুলার ওয়াজ আ ভেরি ডেঞ্জারাস, মানে যখন অ্যান্টিবায়োটিক পাওয়া যাচ্ছিল না, পেনিসিলিন পাওয়া যাচ্ছিল না, তখন নিউমোনিয়া কিংবা ওই যে অন্য কোনো রোগ সবটাই, অ্যাপেন্ডিসাইটিস যেটা আর কি, তো সবটাই একটা ভয়ানক রোগ হয়ে দাঁড়িয়েছিল। ডেঞ্জারাস মানে ভয়ানক রোগ হয়ে দাঁড়িয়েছিল। দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সার্ভাইভ, পেশেন্টদেরকে ফাইট করতে হতো, লড়াই করতে হতো, টু সার্ভাইভ, বেঁচে থাকার জন্য। তাদের বেঁচে থাকার জন্য ওই রোগের সঙ্গে লড়াই করতে হতো। রোগের সঙ্গে লড়াই করতে ইন দ্য সেন্স মানে বাঁচার ইচ্ছেটা থাকতে হতো, যে আমাকে বাঁচতে হবে, সেই ইচ্ছেটুকু থাকতে হতো। মাই ফাদার রিফিউজ টু ফাইট, কিন্তু আমার বাবা রিফিউজ করেছিলেন বা অমান্য করেছিলেন বা প্রত্যাখ্যান করেছিলেন টু ফাইট, লড়াই করতে। তিনি লড়াই করতে চাননি। হি ওয়াজ থিঙ্কিং আই এম কোয়াইট শিওর অফ হিজ বিলাভেড ডটার অ্যান্ড হি ওয়াজ ওয়ান্টিং টু জয়েন হার ইন হেভেন। এবার লেখক বলছেন যে হি ওয়াজ থিঙ্কিং, তিনি ভেবেছিলেন, আই এম কোয়াইট শিওর, আমি অনেকটা নিশ্চিত, অফ হিজ বিলাভেড ডটার, তার প্রিয় কন্যার সম্পর্কে বা তার প্রিয় মেয়ের সম্পর্কে, অ্যান্ড হি ওয়াজ ওয়ান্টিং টু জয়েন, তিনি চাইছিলেন জয়েন করতে, যোগদান করতে, হার, তার সঙ্গে, ইন হেভেন, স্বর্গে। অর্থাৎ তিনি স্বর্গে গিয়ে, বা মৃত্যুর পর যদি আমরা ধারণা করি যে মানুষ স্বর্গে চলে যায়, তো সেখানে গিয়ে আমার বোনের সঙ্গে উনি বোধহয় দেখা করতে চেয়েছিলেন, সে কারণেই উনি আর বাঁচতে চাননি। সো হি ডাইড, তাই তিনি মারা গিয়েছিলেন। হি ওয়াজ 57 years old, তার বয়স হয়েছিল প্রায় 57 বছর বয়স, 57 years old. My mother had now lost a daughter and a husband all in the space of a few weeks. My mother, আমার মা, had now, এখন, lost মানে হারিয়ে ফেলেছেন, a daughter, একজন মেয়ে, and a husband, এবং স্বামীকে, all in the space of a few weeks, কিছু সপ্তাহের মধ্যে, মানে এই সামান্য কিছু সপ্তাহের মধ্যে আমার মা আমার দিদিকে এবং আমার বাবাকে হারিয়ে ফেলেছেন। Here she was suddenly having to face all alone the very gravest problems of responsibilities. বলছে হিয়ার she was, এখন তিনি এখানে রয়েছেন, সাডেনলি, হঠাৎ করেই,
হ্যাভিং টু ফেস, তাকে সম্মুখীন হতে হবে, ফেস করতে হবে, অল অ্যালোন, একাকী, দ্য ভেরি গ্রেভেস্ট প্রবলেমস, সবচেয়ে গ্রেভেস্ট মানে হচ্ছে গুরুতর বা গভীর সমস্যা, অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এবং দায়িত্ব। যেহেতু তিনি একা হয়ে পড়েছেন, আগে বাবা দায়িত্ব সামলাতো, এখন তাকেই সমস্ত দায়িত্বগুলো সামলাতে হবে এবং তিনি একটা ভীষণ বড় সমস্যার সম্মুখীন হয়েছেন। সি হ্যাড 5 চিলড্রেন টু লুক আফটার, তার তখনও 5টি সন্তান ছিল যাদেরকে দেখাশোনা করতে হতো, লুক আফটার করতে হতো। সি সোল্ড আ বিগ হাউস অ্যান্ড মুভ টু আ স্মলার ওয়ান আ ফিউ মাইলস অ্যাওয়ে ইন ল্যান্ডাফ। বলছে যে তিনি ওই বড় বাড়িটি বিক্রি করে দেন এবং চলে আসেন কিছু মাইল দূরে লিয়ান্ডাফ বলে একটা জায়গাতে, ওখানে চলে আসেন। ইট ওয়াজ কল্ড কাম্বারল্যান্ড লজ অ্যান্ড ওয়াজ নাথিং মোর দেন আ প্লিজেন্ট মিডিয়াম সাইজড সাবারবান ভিলা। বলছে ইট ওয়াজ কল্ড কাম্বারল্যান্ড লজ, এটার নাম ছিল কাম্বারল্যান্ড লজ। এটা ততটা কিছু নয় বা তত বেশি কিছু নয়, বাট এটা কি একটা মনোরম মিডিয়াম সাইজ মানে হচ্ছে সাধারণ ধরনের শহরতলির একটা জায়গা। সাবারবান বলতে পারি আমরা যে শহরতলি। সো ইট ওয়াজ ইন ল্যান্ডাফ 2 years later, এটা ছিল ল্যান্ডাফে 2 বছর পরে। when I was 6 years old, যখন আমি 6 বছরের বা আমার বয়স যখন 6 বছর হয়, that I went to my first school, যখন আমি প্রথম স্কুলে যাই। ল্যান্ডাফে আমি প্রথম স্কুলে যাই আমার 6 বছর বয়সে। এরপর আমরা চলে যাব 93 পেজে, যে দ্য স্কুল ওয়াজ আ কিন্ডারগার্টেন রান বাই 2 sisters, মিসেস করফিল্ড অ্যান্ড মিস টাকার। বলছে এই স্কুলটি, যেটা কিন্ডারগার্টেন বা হচ্ছে শিশুদের স্কুল ছিল, কিন্ডারগার্টেন বলতে শিশু বিদ্যালয়, রান বাই 2 sisters, যেটা দুজন বোন এটাকে চালাচ্ছিলেন। তাদের নাম হচ্ছে মিসেস করফিল্ড, একজনের নাম হচ্ছে শ্রীমতী করফিল্ড, অ্যান্ড মিস টাকার, এবং মিস টাকার বলে একজন ছিলেন। অ্যান্ড ইট ওয়াজ কল্ড দ্য এলম ট্রি হাউস, এবং এটাকে বলা হতো, এই স্কুলটার নাম ছিল এলম ট্রি হাউস বলে। ইট ইজ অ্যাস্টনিশিং হাউ লিটল ওয়ান রিমেম্বার্স অ্যাবাউট ওয়ানস লাইফ বিফোর দ্য এজ অফ 7 or 8। বলছে ইট ইজ অ্যাস্টনিশিং, এটা অত্যন্ত বিস্ময়কর বা এটা অদ্ভুত, দ্যাট হাউ লিটল মানে কতটা ছোট, ওয়ান রিমেম্বার্স মানে এত ছোট কি করে মনে রাখতে পারে, অ্যাবাউট ওয়ানস লাইফ একজনের জীবনকে, বিফোর দ্য এজ অফ 7 or 8 7 বছর কিংবা 8 বছরের আগে। 7 বছর কিংবা 8 বছরের আগের বয়সের যে ঘটনা একটা ছেলে কিভাবে মনে রাখতে পারে, এটা অনেকে অদ্ভুতভাবে মানে অদ্ভুত লাগতে পারে। I can tell you all sorts of things that happened to me from 8 onwards, but only very few before that. বলছে আই ক্যান টেল ইউ, আমি তোমাকে তাই বলতে পারি, অল সর্টস অফ থিংস, সমস্ত ছোট ছোট জিনিস, দ্যাট হ্যাপেন্ড, যেটা ঘটেছে, টু মি, আমার সঙ্গে, ফ্রম 8 onwards মানে 8 বছরের পরবর্তীতে, যে 8 বছরের পরবর্তীতে যে সমস্ত ছোট ছোট জিনিস হয়েছে সেগুলো আমি বলতে পারি, বাট অনলি ভেরি ফিউ, কিন্তু খুব কম সংখ্যক বলতে পারবো, বিফোর দ্যাট, তার আগে। বলছে এটাই ঠিক, এবং আমি 8 বছর পরের যে ঘটনাগুলো ঘটেছে সেটা হয়তো আমি বেশি করে বলতে পারবো, কিন্তু তার আগে কি ঘটেছে সেটার অত বেশি বলতে পারবো না, খুব কম সংখ্যকই বলতে পারবো। I went for a whole year to Elm Tree House, but I cannot even remember what my classroom looked like. বলছে I went for a whole year, আমি গিয়েছিলাম পুরো বছরটা টু এলম ট্রি হাউস, এলম ট্রি হাউস বলে যে জায়গাটা রয়েছে সেখানে আমি একটা বছর কাটিয়েছি, বাট আই ক্যান নট ইভেন রিমেম্বার, কিন্তু আমার একেবারেই মনে পড়ছে না, হোয়াট মাই ক্লাসরুম লুক লাইক, আমার ক্লাসরুমটা কিরকম দেখতে ছিল সেরকম আমার মনে পড়ছে না। নর ক্যান আই পিকচার দ্য ফেসেস অফ মিসেস করফিল্ড অর মিস টাকার, এমনকি আই পিকচার দ্য ফেসেস, আমি সেই মুখগুলো কল্পনা করতে পারছি না, পিকচারাইজ করতে পারছি না। কাদের মুখ? না, মিসেস করফিল্ড এবং মিস টাকার, অলদো আই এম শিওর দে ওয়ার সুইট অ্যান্ড স্মাইলিং। বলছে আমি মিসেস করফিল্ড কিংবা মিস টাকার তাদের মুখগুলো আমি মনে করতে পারছি না, যদিও আমি নিশ্চিত যে তারা অত্যন্ত মিষ্টি ছিলেন এবং স্মাইলিং ছিলেন এবং সবসময় হাসি খুশি থাকতেন, বলা হয়েছে। I do have a blurred memory of sitting on the stairs and trying over and over again to tie one of my shoelaces, but that is all that comes back to me at this distance of the school itself. বলছে যে I do have a blurred memory, আমার একটা
আবছা স্মৃতি রয়েছে, ব্লাড মানে আবছা, মেমোরি মানে স্মৃতি, আমার একটা আবছা স্মৃতি রয়েছে অফ সিটিং অন দ্য স্টেয়ার্স, সিঁড়িতে বসার, অ্যান্ড ট্রাইং ওভার অ্যান্ড ওভার আগেন, এবং বারবার চেষ্টা করতে, টু টাই বাঁধার জন্য, ওয়ান অফ মাই শুলেসেস মানে আমার যে জুতোর যে ফিতে, জুতোর ফিতে বাঁধার যে মেমোরি, জুতোর ফিতে বাঁধার যে স্মৃতি সিঁড়ির উপরে বসে বসে, সেটার কিছুটা আবছা স্মৃতি আমার মনের মধ্যে রয়েছে। বাট দ্যাট ইজ অল দ্যাট কামস ব্যাক টু মি অ্যাট দিস ডিস্টেন্স অফ দ্য স্কুল ইটসেলফ, এবং শুধু এইটুকুই যা আজ আমার কাছে ফিরে আসে বিদ্যালয় থেকে এত দূরে এসে। বাট দ্যাট ইজ অল দ্যাট কামস ব্যাক, এটাই ফিরে আসে টু মি আমার কাছে, অ্যাট দিস ডিস্টেন্স অফ দ্য স্কুল ইটসেলফ, মানে বিদ্যালয় থেকে এত দূরে ফিরে এসে। এরপর আমরা চলে যাব 94 পেজে, লেখা রয়েছে যে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, আই ক্যান রিমেম্বার, আমি মনে করতে পারি, ভেরি ক্লিয়ারলি, খুব পরিষ্কারভাবে, দ্য জার্নিজ আই মেড টু অ্যান্ড ফ্রম দ্য স্কুল, বিকজ দে ওয়ার সো ট্রিমেন্ডাসলি এক্সাইটিং। বলছে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, আই ক্যান রিমেম্বার ভেরি ক্লিয়ারলি, আমি খুব পরিষ্কারভাবে মনে করতে পারি, দ্য জার্নিজ, সেই যাত্রাগুলিকে, আই মেড টু অ্যান্ড ফ্রম দ্য স্কুল, বিকজ, মানে স্কুল থেকে যে যাত্রাগুলো শুরু হয়েছে, স্কুলের পরে যে পরবর্তী সমস্ত ঘটনাগুলো ঘটেছে, বিকজ কারণ, দে ওয়ার সো ট্রিমেন্ডাসলি এক্সাইটিং, তারা ছিল অত্যন্ত, ট্রিমেন্ডাসলি হচ্ছে ভীষণ, এবং এক্সাইটিং মানে হচ্ছে উত্তেজনাপূর্ণ, ভীষণ উত্তেজনাপূর্ণ কিছু ঘটনা ঘটেছে, সেই কারণে সেগুলো আমার পরিষ্কারভাবে মনে রয়েছে। গ্রেট এক্সাইটমেন্ট ইজ প্রবাবলি দ্য অনলি থিং দ্যাট রিয়েলি ইন্টারেস্টস আ 6-year-old বয় অ্যান্ড ইট স্টিক্স ইন হিজ মাইন্ড। বলছে গ্রেট এক্সাইটমেন্ট ইজ প্রবাবলি, বলছে দারুণ উত্তেজনা হয়তো সেটাই, সম্ভবত, প্রবাবলি মানে সম্ভবত, দ্য অনলি থিং, সেই জিনিসটাই, দ্যাট রিয়েলি ইন্টারেস্ট, যেটা সত্যি আগ্রহ যোগায়, আর 6-year-old বয়, একটা 6 বছরের ছেলেকে, অ্যান্ড ইট স্টিক্স, এবং এটা লেগে যায়, ইন হিজ মাইন্ড, তার মনে। বলছে যে মানে প্রচন্ড উত্তেজনাপূর্ণ বা প্রচন্ড উত্তেজনা হয়তো সেটাকেই বলে একটা 6 বছরের ছেলের যেটাতে আগ্রহ থাকে এবং সেটা তার মনে গেঁথে যায়, সেটাকেই হয়তো প্রচন্ড উত্তেজনাপূর্ণ কোনো কিছু বলা হয়। ইন মাই কেস দ্য এক্সাইটমেন্ট সেন্টার্ড অ্যারাউন্ড মাই নিউ ট্রাইসাইকেল। বলছে ইন মাই কেস, আমার ক্ষেত্রে, দ্য এক্সাইটমেন্ট মানে হচ্ছে উত্তেজনাটা, সেন্টার্ড মানে কেন্দ্র করেছিল, বা আমার উত্তেজনার কেন্দ্রে ছিল, অ্যারাউন্ড মাই নিউ ট্রাইসাইকেল, একটা নতুন ট্রাইসাইকেল মানে হচ্ছে একটা সাইকেল যার 3টে চাকা, তো সেই ট্রাইসাইকেলটাই আমার উত্তেজনার কেন্দ্রবিন্দু ছিল। আই রোড টু স্কুল অন ইট এভরি ডে উইথ মাই এল্ডেস্ট সিস্টার রাইডিং অন হার্স। বলছে আই রোড টু স্কুল অন ইট, বলছে আমি এটা চড়ে আসতাম এভরিডে, প্রত্যেক দিন, উইথ মাই এল্ডেস্ট সিস্টার, আমার দিদির সঙ্গে, রাইডিং অন হার্স, তার উপরে চড়ে। আচ্ছা, এখানে বলছে আই রোড টু স্কুল অন ইট এভরিডে, আমি এটাতে চড়ে আসতাম, উইথ মাই এল্ডেস্ট সিস্টার রাইডিং অন হার্স, মানে আমার দিদি তার সাইকেলে চড়ে থাকতো এবং আমি আমার সাইকেলে চড়ে থাকতাম, এভাবেই আমরা স্কুলে আসতাম। নো গ্রোন আপস came with us, and I can remember, oh so vividly, how the two of us used to go racing at enormous speeds down the middle of the road, and then, most glorious of all, when it came to corner, we would lean to one side and take it on 2 wheels. বলছে যে নো গ্রোন আপস কেম উইথ আস, যে আমাদের বড় হওয়াটা আমাদের সঙ্গে কিন্তু হয়নি। অ্যান্ড আই ক্যান রিমেম্বার, ও সো ভিভিডলি, বলছে আই ক্যান রিমেম্বার, আমি মনে করতে পারি, সো ভিভিডলি মানে প্রাণবন্ত ভাবে, হাউ দ্য টু অফ আস, কিভাবে আমরা দুজন, ইউজ টু গো রেসিং, আমরা রেস করতে করতে আসতাম বা আমরা প্রতিযোগিতা করতাম, অ্যাট এনর্মাস স্পিড, মানে ভীষণ গতিতে, এনর্মাস স্পিড মানে হচ্ছে প্রচুর গতিতে, দ্য মিডল অফ দ্য রোড, রাস্তার মাঝখানে, অ্যান্ড দেন, এবং তারপর, মোস্ট গ্লোরিয়াস অফ অল, এর চেয়েও আরো গ্লোরিয়াস বা এর চেয়ে আরো মহিমান্বিত জিনিস বা এর চেয়ে আরো আনন্দকর জিনিস হলো, when it came to a corner, যখন আমরা কর্নারে আসতাম, we would lean, আমরা একটুখানি হেলে যেতাম, টু ওয়ান সাইড, একদিকে, and take it on 2 wheels, এবং এটাকে 2টো চাকার উপর ভর রাখতাম, মানে 3টে চাকার সাইকেল, যখন আমরা কর্নারে আসতাম তখন আমরা কি করতাম, 2টো চাকার উপরে ভর দিয়ে একদিকে হেলে কোনটাকে আমরা ক্রস করার চেষ্টা করতাম। হুইলস মানে হচ্ছে চাকা, 2টো চাকার উপরে ভর দিয়ে। All these you must realize was in the good old days when the sight of a motor car on the street was an event. এবার বলা হচ্ছে যে all these you must realize, এই সমস্ত তুমি অবশ্যই রিয়ালাইজ করবে, অনুভব করবে,
ওয়াজ ইন গুড ওল্ড ডেজ, যখন ছিল এটা সুন্দর একটা পুরনো দিন। অন দ্য সাইট অফ আ মোটর কার, যখন একটা মোটর কারের দৃশ্য অন দ্য স্ট্রিট, রাস্তার উপর, ওয়াজ অ্যান ইভেন্ট, একটা ঘটনার মতো বা একটা উপভোগ করার জিনিসের মতো। যখন একটা মোটর কার যখন রাস্তা দিয়ে যেত, সেটাও যেন একটা দেখতে মনোরম লাগতো, সেটা বলা হয়েছে। অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট সেফ ফর টিনি চিলড্রেন টু গো ট্রাইসাইকেলিং অ্যান্ড হুপিং দেয়ার ওয়ে টু স্কুল ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে। বলছে এটা অনেকটা সুরক্ষা প্রদান করে ফর টিনি চিলড্রেন, ছোট ছোট শিশুদের ক্ষেত্রে, টু গো ট্রাইসাইকেলিং মানে হচ্ছে ট্রাইসাইকেলে করে চড়া, অ্যান্ড হুপিং দেয়ার ওয়ে টু স্কুল এবং তাদের স্কুলে যাওয়া, ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে, হাইওয়ের মাঝখান দিয়ে এই ট্রাইসাইকেলে করে স্কুলে যাওয়া অনেকটা শিশুদের জন্য সুরক্ষিত ছিল। সো মাচ দেন, এসবই তারপর ফর মাই মেমোরিজ অফ কিন্ডার গার্ডেন 62 ইয়ার্স এগো, আমার শিশু বিদ্যালয়ের জীবনের যেটা হচ্ছে প্রায় 62 বছর আগে। ইটস নট মাচ বাট ইটস অল দেয়ার ইজ লেফট, বলছে এটা বেশি কিছু নয় কিন্তু এটাই আসলে আমার স্মৃতিতে পড়েছিল। তাহলে আজকে আমরা টেলস অফ চাইল্ডহুড যে টপিকটি রয়েছে সেটা পড়া শেষ করলাম এবং পরবর্তী টপিকগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।